ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বাংলাদেশ ডুবছে, বাংলাদেশকে ভাসিয়ে দেয়া হচ্ছে। প্রতিবেশী দেশ ভারত থেকে মিলিয়ন বিলিয়ন ঘনফুট পানি বাংলাদেশকে প্লাবিত করছে। আমাদের সোশ্যাল প্ল্যাটফর্ম, আমাদের বন্ধু বান্ধব যারা আসলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা ওই জোনটাতে বসবাস করে, আপনারা যদি খেয়াল করে দেখবেন যে অনেকের সাথে তার পরিবার পরিজনের যারা ঢাকায় রয়েছে যোগাযোগ বিচ্ছিন্ন অন্তত 30 ঘন্টা থেকে। ওভার ফোনে কল করা যাচ্ছে না, ইন্টারনেট নেই, বিদ্যুৎ নেই। পরিবারের মানুষগুলো, গবাদি পশুগুলো, পরিবারের সবচেয়ে ছোট্ট শিশুটা ভেসে গেছে, বেঁচে আছে, বন্যার পানিতে প্লাবিত হয়ে বঙ্গোপসাগরে চলে গেছে। আপডেটটা কি কেউ জানে না। আমাদের খেয়াল করি যে এমন একটা সিচুয়েশন এই মুহূর্তে বাংলাদেশে, যেখানটায় ত্রাণবাহী জাহাজ, স্পিড বোট পাঠানো হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত সেগুলো কতটুকু সেই মানুষগুলোর কাছে, দুর্গত মানুষগুলোর কাছে পৌঁছাতে পারছে সেই আপডেটটা আমাদের কাছে নেই। কিছুক্ষণ আগে একটা মানচিত্র দেখছিলাম, যে বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশ তার মানে সেটা হচ্ছে স্লুইস গেটের পানি বেয়ে নিচে পড়ে যাচ্ছে, আর উপরটায় রয়েছে ভারতের মানচিত্র। আরেকটা খুব সিগনিফিকেন্ট ছবি দেখছিলাম, সেখানটায় হচ্ছে স্লুইস গেট বেয়ে যখন পানি নিচে পড়ছে, বাংলাদেশের পতাকাটা দণ্ডায়মান। আজকে পুরো বাংলাদেশ ভেসে যাচ্ছে। কত মানুষ এফেক্টেড, কত মানুষ মারা গেছে, গবাদি পশু, ফসলের কতটা ক্ষতি হয়েছে আমরা জানি না। আমি রাইট নাও আপনাদের বলার চেষ্টা করব যে আসলে সরাসরি বলতে আমরা তো ওখানটায় গিয়ে, যেহেতু ইন্টারনেট কানেক্টিভিটি সেভাবে নেই, আমরা কিভাবে বোঝাবো। কিন্তু ফেসবুকে যতটুকু আপডেট পাচ্ছি, যতটুকু আমাদের বন্ধু বান্ধবরা জানানোর চেষ্টা করছে, তাতে বন্যা দুর্গতদের হাহাকার, আর্তনাদ এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য যে শক্তিশালী বার্তাগুলো, সেগুলোই আসলে আমাদের চোখে পড়ে। ফেনীর আপডেট 19 মিনিট আগে একজন দিয়েছেন, রাসেল আল মামুন। পুরো ফেনী তলিয়ে গেছে, পুরো ফেনী, পুরো একটা জেলা তলিয়ে গেছে। ইলেকট্রিসিটি, মোবাইল নেটওয়ার্ক কিছুই নেই। 2-1 ঘন্টা পরে ফেনীর ভেতরে আর কোনো খাবার মোটেও পাওয়া যাবে না। বিশ্বাস করুন, ফেনীর ভেতরে আগামী 2-3 ঘন্টা পরে হয়তো কোনো খাবার পাওয়া যাবে না, এখন যেটা পাওয়া যাচ্ছে। রাষ্ট্র যদি সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে না পড়ে, লক্ষাধিক প্রাণহানি ঘটবে। একটা জেলাতে লক্ষাধিক প্রাণহানির আশঙ্কা করছেন সেখানকার একজন। কারো সাথে কারো যোগাযোগ নেই, কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারছে না। আমি একটু আগে যেটা বললাম, ভলান্টিয়ারিং অধিকাংশই ভেঙে পড়েছে, খুব স্বাভাবিক। যারা ভলান্টিয়ার হিসেবে কাজ করছে তারাও তো সেই জেলারই সন্তান। ঢাকা থেকে, আশপাশের জেলা থেকে যারা পৌঁছানোর চেষ্টা করছে, তারা কিন্তু সেখানকার ভয়াবহতা আজ করতে পারছে না। তারাও কিন্তু নতুন একটা পরিবেশে পড়েছে, পুরোপুরি ভেঙে পড়েছে। মূলত ভোর থেকে এখন অব্দি টানা বৃষ্টি এবং একই সাথে পানি ঢুকছে ফেনীতে। আমরা যদি খেয়াল করে দেখি যে অসংখ্য স্পিড বোট নিয়ে অনেকেই দুর্গতদের হেল্প করার চেষ্টা করছে। আজাদ মজুমদার 1 ঘন্টা আগে, আমাদের ক্রীড়া সাংবাদিক, তিনি স্ট্যাটাসে লিখেছেন গত রাত থেকে বিদ্যুৎ নেই, কারোর সাথে ফোনে যোগাযোগ করা যাচ্ছে না, অবস্থা ভয়াবহ, কারোর সাথেই কেউ যোগাযোগ করতে পারছে না। কুমিল্লার অবস্থা, কুমিল্লার সিচুয়েশন জানানোর চেষ্টা করেছেন আজাদ মজুমদার। আমাদের খেয়াল করি যে অসংখ্য ভিডিওস, এবং সবচেয়ে সিগনিফিকেন্ট যে ছবিটা, একটা বাচ্চা তার মাথাটুকু শুধুমাত্র পানির উপরে অবাক অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। সেটা আমরা সবাই শেয়ার করছি আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মে। পৃথিবী দেখার আগে বন্যা দেখছে, ভয়াবহতা দেখছে, বাংলাদেশকে ডুবিয়ে দেওয়ার জন্য প্রতিবেশী রাষ্ট্রের নগ্নতা দেখছে। ছোট্ট শিশুটি কি দেখে বড় হচ্ছে, একবার ভেবে দেখুন। আমি আবারও আপনাদের আপডেট জানানোর চেষ্টা করবো। দেশের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আরো একজন দিয়েছে, ফেনীর অবস্থা মোটেও ভালো না। ফেনী কেন্দ্রিক আপডেটসগুলো অনেক বেশি। শহরের মানুষ পানিবন্দী, বিশেষভাবে পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া, ফেনী সদর আশপাশের যে এলাকাগুলো রয়েছে, বন্যার পানিতে মানুষের উঁচু স্থানগুলোতে তিল ধারণের ঠাঁই নেই, সবাই হাইওয়েতে স্থান করেছে। অনেকগুলো ভলান্টারি স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করছে, তারা এখন চ্যালেঞ্জের মুখে। জনবল কম, স্পিডবোট, নৌকা, হেলিকপ্টার যতটুকু প্রয়োজন সেই তুলনায় একদম নেই। যে সকল এলাকা স্রোতের জন্য প্লাবিত হয়ে গেছে, সেখানকার মানুষজন আদৌ কোন জায়গাটায় স্থান নিয়েছে, কোন জায়গাটায় তারা তাদেরকে রক্ষা করার চেষ্টা করেছে, সেটাও স্পেসিফিক না। কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারছে না। আপনারা যদি খেয়াল করেন যে বাংলাদেশে বিগত সরকার যখন ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল, মোবাইল নেটওয়ার্কটাও ছিল অ্যাটলিস্ট, তখন মানুষের কি অবস্থা হয়েছিল। কেউ কারোর সাথে প্রপারলি কানেক্টেড হতে পারছিল না, আপডেট জানাতে পারছিল না। আজকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ফেনী, কুমিল্লা, নোয়াখালী যে জেলাগুলো প্লাবিত হয়েছে, বাজেভাবে প্লাবিত হয়েছে, সেই জেলাগুলোর অবস্থা ভাবুন। ইন্টারনেট তো নেই, সাধারণ অপারেটরে একজন আরেকজনের সাথে কথা বলতে পারছে না। ভয়াবহ পরিস্থিতি। আমি যেই পরিস্থিতি হয়েছে এবং যে কারণে হয়েছে সেই আপডেটটা যদি আপনাদের জানানোর চেষ্টা করি। ত্রিপুরার অনেক বন্যা হয়েছে। বাংলাদেশের যে গণমাধ্যম রয়েছে, আমি রিয়াসাদ আজিম,
আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমার কাছে মনে হয় বাংলাদেশের গণমাধ্যমে যেভাবে প্রচারিত হচ্ছে এখন পর্যন্ত, সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা আপডেটগুলো পাওয়ার চেষ্টা করছি, এই বন্যার আপডেট, সেটা গণমাধ্যম কর্মী হিসেবে আমাকে ছোট করেছে। এই মুহূর্তে গিয়ে আপনার প্রথম আলো গিয়ে ঘুরে আসুন, 3 থেকে 4টা নতুন নতুন নিউজ পাবেন, যেখানটা হচ্ছে আগামীকাল থেকে পরিস্থিতির উন্নতি হবে। 1 নাম্বার, এই মুহূর্তে সিচুয়েশন কিন্তু নেই। ত্রিপুরা ডুবে যাচ্ছে, তারা পানি আটকাতে পারছে না দেখে বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা ডুবে যাচ্ছে। এই যে একটা প্রতিবেশী রাষ্ট্রের পক্ষে এই মুহূর্তেও অবস্থান নেওয়ার চেষ্টা, চামচামি করার চেষ্টা, পা চাটার চেষ্টা, এটা কি কোনোভাবে সাপোর্টেবল? বাংলাদেশের টপ গণমাধ্যমরা যখন এই নিউজগুলো করে, পানি যখন তারা আটকে রাখে, যখন আমার পানির প্রয়োজন পড়ে তখন সেই পানিটা দেয় না, আটকে রাখা পানির স্রোত যখন তারা রক্ষা করতে পারে না তখন স্লুইস গেট খুলে দেয়, বাংলাদেশের মানুষ, গবাদি পশু, স্বপ্ন, ফসল সব ভেসে যায়। সেই আলোচনা নেই। কালকে থেকে বৃষ্টি কমবে, সেই আলোচনা যখন আমরা দেশের শীর্ষ গণমাধ্যমে দেখি, এর থেকে লজ্জাকর, বিব্রতকর, ধিক্কার জানানোর মতো বিষয় থাকতে পারে না। কিভাবে কি হলো? 1993 সালের পর প্রথমবারের মতো আজকে যে ঘটনাটা ঘটেছে, অর্থাৎ ওই পার্টিকুলার স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে। 93 থেকে আমরা যদি হিসাব করি 2024, এদিকে 24, ওদিকে 7, 31 বছর পরে এই ঘটনাটা ঘটেছে। এর আগে পরে কি এরকম ফ্ল্যাশব্যাক হয়নি? অবশ্যই হয়েছে, কিন্তু এটা যে ইন্টেনশনাল অনেকাংশে, সেই ব্যাপারটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই। খেয়াল করে দেখবেন, ত্রিপুরার ডুম্বুর যে লেক, সেটা 3টা স্লুইস গেট রয়েছে, তার একটা খুলে দেওয়া হয়েছে, এবং তাতেই নোয়াখালী ফেনী অঞ্চল প্লাবিত হয়ে মুহূর্তের মধ্যে মানবিক বিপর্যয় উঠে এসেছে। গত 50-60 বছরে বাংলাদেশের 3 পাশে 31টা নদীতে, আবারও বলছি, 54 অভিন্ন নদীর মধ্যে 31টা নদীতে বাঁধ দেওয়া হয়েছে। এর মধ্যে ব্রহ্মপুত্র পদ্মা অববাহিকায় 17টা বাঁধ। একদমই একাডেমিক আলোচনা, যেখানে ভারতের অংশে বন্যার পূর্বাভাস রয়েছে। পানির চাপ নিয়ন্ত্রণ করতে না পেরে যদি এর অর্ধেকও খুলে দেয় তারা, বন্যা প্রবণ যে এলাকাগুলো রয়েছে সেখানটা 17টা বাঁধ রয়েছে, এবং সেটা যদি তারা খুলে দেয়, পদ্মা এবং ব্রহ্মপুত্র অববাহিকার 17টা বাঁধ যদি খুলে দেয়, একটা খুলে দেওয়ার কারণে এই অবস্থা, তাহলে পুরো বাংলাদেশের সিচুয়েশন কি হবে? একবার ভেবে দেখুন পুরো বাংলাদেশের সিচুয়েশন কি হবে। সো এই যে নৃশংস ঘটনা ঘটছে, এই নৃশংস ঘটনা তো প্রতিকার হওয়া দরকার। ফখরুদ্দিন সরকার একটা সময় 2007-08-এর ওই সময়টায় তারা প্ল্যান করেছিল যে 54,000 কোটি টাকা ব্যয়, সেই সময়ের হিসাব অনুযায়ী তারাও বাঁধ নির্মাণ করবে, মানে বাংলাদেশের এপারেও বাঁধ হবে। তারা যখন ইন্ডিয়া যখন পানি ছাড়বে, সেই পানি ধাক্কা খেয়ে তাদের কাছেই চলে যাবে। যখন একটা রাষ্ট্র আরেক রাষ্ট্রকে এভাবে পিষে ফেলতে চায়, অস্ত্র ছাড়া তলিয়ে দিতে চায়, মানবিক বিপর্যয় ডেকে আনার পক্ষে এভাবে যখন একটা রাষ্ট্র তার পানিকে ব্যবহার করে, তার বাঁধকে ব্যবহার করে, তার স্লুইস গেটকে ব্যবহার করে, যখন আমরা আমাদের আত্মীয় স্বজনদের সাথে, দুর্গত মানুষদের সাথে গত 30-32 ঘন্টায় যোগাযোগটা করতে পারি না, অ্যাটলিস্ট যোগাযোগ করতে পারি না, মোবাইল নেটওয়ার্কগুলো কাজ করছে না। BIWTA-তে গিয়ে নাহিদ, যিনি আমাদের উপদেষ্টা রয়েছেন, তিনি গিয়ে ওখান থেকে কার্যক্রম যেন দ্রুততার সাথে সম্পন্ন করা হয়, অ্যাক্টিভনেসের জন্য তিনি তদারকি করার চেষ্টা করেছেন। সজীব, আরও একজন যিনি রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি ওই কুমিল্লা অঞ্চলেরই সন্তান, তারাও চেষ্টা করছে। কিন্তু এই চেষ্টা কি যথেষ্ট? বাংলাদেশকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। এরকম নৃশংসতাকে আমরা কোনোভাবেই সমর্থন করি না। এই মুহূর্তে ফেনীর যে অবস্থা, এই মুহূর্তে কুমিল্লার যে অবস্থা, নোয়াখালী প্রায় তলিয়ে যাওয়ার অবস্থা, এখান থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করতে হবে। আমরা সবাই মানুষের পাশে দাঁড়াই। আমি আমার মতো করে চেষ্টা করছি, আপনারা যদি চান আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করুন। আমরা সবাই মিলে চেষ্টা করলে এই মানুষগুলোকে অন্তত প্রাণে বাঁচানো সম্ভব এখনো।